আজ থেকে কাজে ফেরার ঘোষণা পুলিশের। সংস্কারের দাবিতে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার। হাইকোর্টে বিচার কাজ শুরু হচ্ছে আজ। ৮টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। আজ শুরু হচ্ছে মালবাহী ট্রেন চলাচল। কাল থেকে চলবে মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক বেসরকারি ডিপোগুলোতে বেড়েছে কন্টেইনারের জট। প্রভাব পড়ছে বাণিজ্যে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। আজ থেকে কাজে যোগ দেবেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল সোহাইব হাসান এই ঘোষণা দেন। একই সাথে পুলিশ বাহিনীতে সংস্কারের দাবিতে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করেন তারা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশ কিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। এর আগে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টির কার্যক্রম শুরু হয়েছে। সেই সাথে থানার কার্যক্রম পুনরুদ্ধার ও আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি থানা এলাকায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের জন্য পুলিশ হেডকোয়ার্টার থেকে সব জেলা পুলিশ সুপার ও থানার অফিসার্স ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির মূল লক্ষ্য আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে জনসম্পৃক্ততা বাড়ানো। এ লক্ষ্যে কমিটি একটি অ্যাকশন প্ল্যান প্রস্তুতপূর্বক মনিটরিং ও মূল্যায়নের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে। আজ থেকে মাঠে থাকবে পুলিশ সদস্যরা। এ বিষয়ে জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, পুলিশের কাজে ফেরার বিষয়ে মাঠ পর্যায়ে কি তথ্য পাচ্ছেন আপনি? দেখুন, আমরা যেটা জেনেছি যে আজ থেকে কিন্তু কাজে ফিরছেন পুলিশরা। আপনি নিশ্চয়ই দেখছেন যে আমার পিছিয়ে যে থানাটি রয়েছে, এটি হচ্ছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা। এই থানাতে আমরা সকালে এসেছি, কিন্তু প্রায় 7-8 জন পুলিশ সদস্য তারা কাজ করছেন। তারা বলছেন যে রাত 12টা থেকে তারা ডিউটি করছেন এবং শহরে ট্রাফিকের যে ডিউটি করেন যেসব পুলিশ সদস্যরা, তারাও কিন্তু কাজে কিছুক্ষণের মধ্যে নেমে যাবেন, এটি আসলে বলা হচ্ছে। আমি একটু আগে রংপুর পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে যেহেতু দাবি দেওয়া নিয়ে সব কিছু বৈঠক হয়েছে এবং সব শেষ হয়েছে, গত 6 আগস্ট থেকে যে আন্দোলন চলছে, সে আন্দোলনের যে ঘোষণা পরে আসছে যে আমরা কাজে ফিরবো। আজ থেকে কাজে সব পুলিশ সদস্য তারা কাজে ফিরে যাবেন এবং স্বাভাবিক যেহেতু আস্তে আস্তে হয়ে যাচ্ছে, যে ঘটনাগুলো ঘটেছিল কতদিন আগ থেকে, সেটি আসলে তারা এখন নিয়ন্ত্রণে নিয়ে আসছে এবং তারা কাজে ফিরছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে এটি কোতোয়ালি থানা। এটি কিন্তু কয়েকদিন আগেও কিন্তু আমরা দেখেছি, যে গত পরশু দিনও কিন্তু দেখেছি, গতকালও দেখেছি, কিন্তু এখানে কোনো পুলিশ সদস্য ছিল না। আজকে কিন্তু তারা পুলিশ সদস্য আছেন। এখানে কিন্তু সেনাবাহিনীর কয়েকজন লোক তারা টহল দিয়েছিলেন এবং গেট তালাবদ্ধ ছিল। আজকে কিন্তু সে গেট খুলে দেওয়া হয়েছে এবং পুলিশ সদস্যরা তারা আসতে শুরু করছেন। আমরা একটু আগে কিন্তু রংপুর শহরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু আস্তে আস্তে ট্রাফিক যারা কাজ করেন, অর্থাৎ পুলিশের যারা নিয়ন্ত্রণে, অর্থাৎ যানবাহন নিয়ন্ত্রণ করেন, তারা কিন্তু কাজে আসছেন। সব মিলে দেখা যাচ্ছে যে যেসব পুলিশ সদস্য কিন্তু এখন থানায় আসা শুরু করছে, তাদের সঙ্গে কথা বলছি। তারা বলছেন যে আমাদের যেহেতু নির্দেশনা এসেছেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার বলেছেন এবং যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বলেছেন, তারা কিন্তু সেক্ষেত্রে তারা আসছেন। তবে সব মিলে যেটি বলা যাচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণ যেসব পুলিশ সদস্য রয়েছেন, তারা কিন্তু এখনও আসেননি। তবে আমার মনে হচ্ছে যে আমরা যেটা জেনেছি যে ঠিক সকাল 10টার পরে থেকে অনেকের ডিউটি আবার রাত থেকে অর্থাৎ সকাল পর্যন্ত থাকে, তারা অনেকে আবার চলে যায়, শিফটিং ডিউটি চলে, আর বাকিগুলো তারা কিন্তু আসতে শুরু করবে। আর আমরা পুলিশ লাইনের খবর নিয়েছি, সেখানে আস্তে আস্তে যেসব পুলিশ সদস্য সেখানে থাকেন, তারা আসা শুরু করছেন, তারাও কাজে যোগদান করবেন। এবং জেলা পুলিশের একই অবস্থা, আমরা জেলা পুলিশের তথ্য নিয়েছি, তারা আমাদের রংপুর অর্থাৎ জেলাতে যেহেতু 8টি থানা রয়েছে, 8টি থানার মধ্যে কিছু কিছু থানাতে তারা কাজে ফিরতে শুরু করেছে। আর রংপুর মেট্রোপলিটনে 6 থানা রয়েছে, 6 থানার মধ্যে একটি থানা আপনি নিশ্চয়ই জানেন যে সেটি পুড়ে দেওয়া হয়েছে। সেই থানাতে কার্যক্রম
আপাতত বন্ধ রয়েছে, সেটি সেই থানার কার্যক্রম একটি স্কুলে আমরা জেনেছি যে স্কুলে করা হচ্ছে, সেখানেও তারা পুলিশ সদস্যরা কাজে আসতে শুরু করেছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে পুলিশ সদস্য যেহেতু কাজে আসতে অর্থাৎ ফিরতে শুরু করেছে, মানুষের স্বস্তিও যেমন এসেছে এবং মানুষের কিন্তু একটা আতঙ্ক ভয় ছিল সেটিও কিন্তু আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে। আমরা দেখেছি গতকাল রাত 12টা পর্যন্ত পুলিশ সদস্যরা তারা কিন্তু বিভিন্ন জায়গাতে টহল দিচ্ছিল এবং কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজেপি সমস্ত প্রশাসনের লোকজন আমরা দেখেছি, আইন শৃঙ্খলার লোকজন দেখেছি যে রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর জেলার বিভিন্ন জায়গাতে মোড়ে মোড়ে তারা কিন্তু অর্থাৎ টহল দিচ্ছে এবং তারা মাইকিংও করছেন যে যারা সদস্য রয়েছেন তাদেরকে বলছেন যে নিরাপত্তায় থাকবার জন্য। এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে রংপুর সিটি কর্পোরেশন এখন গত কয়েকদিনের চেয়ে কিন্তু খুবই ভালো রয়েছে এবং আমরা যেটা দেখেছি যে গতকালে অনেক মানুষ কিন্তু অর্থাৎ চলাফেরা করছে। এর আগেও আপনারা নিশ্চয়ই জানেন যে কিছু শিক্ষার্থী তারা কিন্তু মাঠে ট্রাফিকের যে ডিউটি সেটা করছেন, আমরাও কিন্তু গতকালও দেখেছি। শিক্ষার্থীরা বলছেন যে যতদিন পর্যন্ত পুলিশ সদস্যরা মাঠে কাজে না ফিরছেন ততদিন তারা এই কাজ করে যাবেন এবং তার পাশাপাশি আরও যদি তাদের প্রয়োজন হয় তারা এই পুলিশ সদস্য যেসব কাজ তারা করে যাবেন। আমরা একটু আগেও কিন্তু দেখেছি যে এখান থেকে কিছু পুলিশ সদস্য আস্তে আস্তে কিন্তু ঢোকবার শুরু করেছেন থানাগুলোতে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এই থানাতে কয়েকটি পুলিশ রয়েছে, তা অনেকে ডিউটি করছেন। এই থানার যিনি তদন্ত কর্মকর্তা ওসি রয়েছেন, তার সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন যে আমাদের যে সব সদস্য সবাইকে বলা হয়েছে এবং সবার তালিকা করা হয়েছে এবং সব পুলিশ সদস্য যাতে থানায় আসে সেদিক দিয়ে তারা দেখছেন। তবে আমরা যেটা দেখেছি যে গতকালের যে অর্থাৎ তথ্য অনুযায়ী আজকের যে তথ্য, সেসব তথ্যের মতো আমরা দেখছি যে আজকেই থানাগুলোতে সব পুলিশ সদস্য তারা কাজে ফিরবেন, এমনটি আসলে দেখা যাচ্ছে। পুলিশ সদস্যদের কাজে ফেরার বিষয়ে রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে চাকরিতে অনিচ্ছুক বলে ধরে নেবে সরকার। প্রথম দিনেই রোববার সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ সময় চাঁদাবাজদের পা ভেঙে দিতে সেনাবাহিনীর প্রতি অনুরোধ জানান। এর আগে পুলিশকে রাজনৈতিক কারণে ব্যবহারের বিচার করা হবে বলেও জানান উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় সারা দেশেই আক্রান্ত হয় থানা। নিহত হয়েছেন পুলিশ সদস্যরা, আহত হন হাজারের বেশি। কেবল পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসা নেন 507 জন। রোববার দুপুরে হাসপাতালটিতে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় এত হতাহতের জন্য মিডিয়ার ভূমিকাকেও দায়ী করেন তিনি। সঠিক সাংবাদিকতা না করলে চ্যানেল বন্ধের হুঁশিয়ারিও দেন। মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন, আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। উপদেষ্টা বলেন, হত্যাযজ্ঞের দেশি ও আন্তর্জাতিক তদন্ত হবে, নির্দেশদাতা কাউকেই ছাড় দেয়া হবে না। পুলিশকে ব্যবহার করেছে তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৃহস্পতিবারের মধ্যে যেসব পুলিশ সদস্য কাজে ফিরবে না তারা চাকরি করবে না বলে ধরে নেওয়া হবে। এ সময় চাঁদাবাজদের পা ভেঙে দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন, তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। ডিএমপির 50 থানার মধ্যে 45টির কাজ শুরুর কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। পুলিশ কম থাকায় থানায় থানায় সহযোগিতা করছেন আনসার ও সেনাবাহিনীর সদস্যরা। সড়কে নেই ট্রাফিক পুলিশও। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের বিচার কাজ শুরু হচ্ছে আজ। এ লক্ষ্যে হাইকোর্টের 8টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিশ প্রকাশ করা হয়। প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, 12ই আগস্ট সোমবার সকাল 10:30 থেকে হাইকোর্ট বিভাগের বিচার কার্য সীমিত আকারে পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত বেঞ্চসমূহ গঠন করা হলো। এই বেঞ্চগুলোর মধ্যে 5টি দ্বৈত বেঞ্চ এবং 3টি একক বেঞ্চ রয়েছে। দায়িত্ব নিয়েছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার শপথ শেষে সুপ্রিম কোর্ট চেম্বারে বসেন তিনি।
আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধান বিচারপতি। এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, ছাত্র জনতার বিজয়কে সফল করতে আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার করতে হবে। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ শেষে রোববার দুপুরে সুপ্রিম কোর্টে ফেরেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে প্রধান বিচারপতির চেম্বারে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও কর্মকর্তারা। আইনজীবীরা জানান, এখন আপিল বিভাগের পদত্যাগ করা 5 বিচারপতির স্থলে নতুন বিচারপতি নিয়োগ ও দ্রুত সুপ্রিম কোর্টে বিচার কাজ শুরু করা জরুরি। স্বাস্থ্যের জন্য কোনোদিন হসপিটাল বন্ধ থাকে না, জরুরি বিভাগ খোলা থাকে। সেরকম দেশের সর্বোচ্চ আদালত, সাংবিধানিক আদালত থেকে শুরু করে নিম্ন আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট পর্যন্ত খোলা থাকতে হয়। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধান বিচারপতি শ্রদ্ধেয় জনাব সৈয়দ রিফাত আহমেদ সাহেব নিশ্চয়ই এটা উপলব্ধি করছেন এবং খুব শীঘ্রই কোর্ট চালু হবে বলে আমরা আস্থা রাখি। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন। প্রধান বিচারপতির হাত ধরে দ্রুত মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে বলেও আশা তার। এই পুনর্জন্মকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক, ওনারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন, রক্ষা করবেন, এই শপথ নেন। সুতরাং ওখানে ওনাদেরকে মানসিকভাবে কনসায়েন্স ডেভেলপ করতে হবে ওনাদের। বিচার বিভাগের সব জায়গা থেকে সিন্ডিকেট ভাঙার প্রত্যয় জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ডাক্তার বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা। তাদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন বিধান রঞ্জন রায়, আর পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এদিকে 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে তাদেরকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। শনিবার দেশের 24তম প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসান পদত্যাগ করার পর 25তম প্রধান বিচারপতি হিসেবে ঘোষণা হয় সৈয়দ রেফাত আহমেদের নাম। জারি হয় প্রজ্ঞাপন। রোববার দুপুরে বঙ্গভবনের দরবার হলে আয়োজন করা হয় শপথ অনুষ্ঠানের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ শপথ নেওয়া অন্য সব উপদেষ্টার উপস্থিতিতে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। এই 2 উপদেষ্টার শপথের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 16 জনে। অপর উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক দেশের বাইরে থাকায় তার শপথ এখনো বাকি। দেশে ফিরলেই ফারুক আজম শপথ নেবেন বলে জানা গেছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদকের দায়ের করা অর্থ আত্মসাতের মামলা থেকে খালাস পেয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালতে খালাসের আদেশ দেন। খালাস পাওয়া অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। জানা গেছে, এদিন দুর্নীতি দমন কমিশনের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে মামলার দায় থেকে খালাস দেওয়ার আবেদন করেন। এরপরই আদালত তাদের খালাসের আদেশ দেন। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে মামলাটি দায়ের করে দুদক। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সমঝোতা হয়নি। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন তৌহিদ হোসেন। স্বার্থ রক্ষা করতে গিয়ে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই আমাদের নীতি এবং সেটাই লাভজনক এবং ফলপ্রসূ হয়। একের পর এক কঠিন প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর নিয়ে যুক্তরাষ্ট্রকে কোনো প্রতিশ্রুতি দেয়নি এই সরকার। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে। খুবই আনলাইক। এই সরকারকে এভাবে যদি কেউ চিত্রিত করতে চায় যে কোনো এক দিকের
এটার কোনো মানে নেই। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও ভালো রাখবো, এটা আমরা করে আসছি, ব্যালেন্সটা মেনটেন করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই। বাংলাদেশ ভারত সম্পর্কে আস্থা ফেরানোরও আশা উপদেষ্টার। বিচারের মুখোমুখি করতে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা সেই প্রশ্নেরও উত্তর দেন তিনি। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনার তাকে জিজ্ঞেস করুন। এটা যদি আমাকে আইন মন্ত্রণালয় কখনো বলে, এটা আমার বিষয় না। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরিয়ে আনার জন্য চিঠি দেন, আমি দেবো। ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবেন। উপদেষ্টা আরও জানান, আরব আমিরাতে মিছিল করে জেলে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের মুক্ত করতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি, যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে। আমি আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন। অন্ততপক্ষে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় কোনো ধরনের কোনো শাস্তি ছাড়া। মানবাধিকার নিয়ে বহির্বিশ্বের উদ্বেগ দূর করতেও কাজ করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। পরস্পরকে মেনে নেওয়ার একটা পরিবেশ আসুক। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু হচ্ছে ট্রেন চলাচল। আজ থেকে চলবে মালবাহী ট্রেন, আর 13ই আগস্ট থেকে চলবে মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। রোববার বিকেলে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান বিষয়টি জানিয়েছেন। আর 27 দিন বন্ধ থাকার পর 15ই আগস্ট থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন। আর টিকিট বিক্রি হবে আজ বিকেল 5টা থেকে। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুরের এক্সপ্রেসের ট্রেন আপাতত বন্ধ থাকবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের জেরে গত 18 জুলাই থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সরকারের কারফিউ জারির পর 19 জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয় ট্রেন চলাচল। এর মধ্যে গত 1 থেকে 3 আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলে। আজ থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল, মালবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে, তো রেল কর্তৃপক্ষ কি জানাচ্ছে এ বিষয়ে? দেখুন, আমি কিছুক্ষণ আগে জয়দেবপুর রেলওয়ে জংশনের যে স্টেশন মাস্টার তার সঙ্গে কথা বলছি। তিনি বলছেন যে ট্রেন চলাচলের জন্য যে রেল লাইন বা যে আনুষঙ্গিক প্রস্তুতি তাদের রয়েছে, এবং তারা বলছেন যে পুরোপুরি রেল লাইন চালু হলে তারা যে রেল লাইনের যে বিষয়টি নিরাপত্তা সহ সার্বিক বিষয় সেটি তারা করতে পারবেন, এবং তাদের সেই ধরনের প্রস্তুতি কিন্তু রয়েছে। আপনাকে বলে রাখি যে আজকে প্রথম মালবাহী ট্রেন চলাচল করবে, এবং আগামীকাল লোকাল, কমিউটার, এক্সপ্রেস এবং যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেন চলাচল করবে, এবং 15 আগস্ট থেকে আন্তনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। এবং এরই লক্ষ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে বিভাগ। এবং আমরা যেটি জেনেছি যে এখানে দীর্ঘদিন কিন্তু ট্রেন চলাচল বন্ধ ছিল, ফলে রেল লাইনের যে জটিলতা বা রেল লাইন সচল আছে কিনা সেই প্রশ্নটি আমরা করেছিলাম স্টেশন মাস্টারের কাছে। তিনি বলছেন যে পুরো রেল লাইনই কিন্তু ট্রেন চলাচলের জন্য উপযোগী আছে, এবং তিনি বলছেন যে সার্বিক প্রস্তুতি তাদের নেওয়া হয়েছে। এবং আপনাকে বলে রাখি যে আগামীকাল 5টা থেকে কিন্তু অনলাইনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হবে, এবং সেই প্রস্তুতিও কিন্তু রেলওয়ে বিভাগ নিয়েছে বলে আমরা খবর নিয়ে জেনেছি। এবং আজকে যে পরিবেশটা আমি এখানে দেখেছি যে পুরো রেল স্টেশন কিন্তু শুনশান নীরবতা রয়েছে, যেহেতু রেল লাইন বন্ধ, রেল বন্ধ, এবং সেই কারণে যে যাত্রীদের আনাগোনা, হকারদের উপস্থিতি সেগুলো কিন্তু কোনোটাই নেই। আসলে প্রতিদিন আমরা যে চিত্রটি সাধারণত দেখে থাকি স্টেশনে লম্বা লাইন থাকে যাত্রীদের, এবং ট্রেনের টিকিট বিক্রি একটা ব্যাপার থাকে, কিন্তু কোনো কিছু আজকে কিন্তু নেই। পুরো শুনশান নীরবতা এই জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রয়েছে। এবং এখানে আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু রেলের যে নিরাপত্তা কর্মী তাদেরকে কিন্তু আমরা এখনো দেখিনি, তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। অ্যাজ ইউজুয়াল যেভাবে স্টেশন আছে সেখানে কিন্তু গুটি কয়েক মানুষ এখানে উপস্থিত আছে, ভাসমান কিছু মানুষ রয়েছে, কিন্তু রেলের যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা স্টেশন মাস্টার তাদেরকে কিন্তু আমরা সশরীরে এখনো এখানে দেখিনি। এবং ট্রেনের যে মালবাহী ট্রেনের চলাচলের কথা বলা হচ্ছে, সেই মালবাহী ট্রেন আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতন অবস্থান করছি, কিন্তু সেই মালবাহী ট্রেন কিন্তু এখন আমরা এই স্টেশন অতিক্রম করতে দেখিনি। ফলে আমরা রেলের যে সিদ্ধান্তের কথা বলা হচ্ছে যে আজকে মালবাহী ট্রেন চলাচল করবে, সেই মালবাহী ট্রেনের কিন্তু
কিন্তু আমরা এখনো এই স্টেশনে দেখিনি এবং সার্বিক প্রস্তুতি কিন্তু রেলওয়ে থেকে নেওয়া হয়েছে বলে স্টেশন মাস্টার আমাদেরকে জানিয়েছেন এবং আগামীকাল থেকে পুরোদমে যখন লোকাল কমিউটার এক্সপ্রেস সহ অন্যান্য যে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে তখন হয়তো এখানে মানুষের যে উপস্থিতি সেটি বাড়বে এবং সেই লক্ষ্যেই এখানকার রেলওয়ে কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা খবর নিয়ে জেনেছি। এই ছিল গাজীপুরের রেলওয়ের সার্বিক পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। 7 দিনের মধ্যে চালু হবে মেট্রো রেল, তার আগে পরীক্ষা নিরীক্ষা করবে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠক হয়। সেখানে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব ABM আমিনুল্লাহ নুরি মেট্রো রেল চালুর বিষয়টি তুললে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, নিরাপত্তা সংক্রান্ত কিছু প্রক্রিয়া শেষ করে মেট্রো রেল চলাচল শুরু হবে। সব ঠিক থাকলে 7 দিনের আগেও চালু হতে পারে। তিনি আরও জানান, আপাতত মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন সচল হচ্ছে না, তবে অন্য সব স্টেশন চালু থাকবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 23 দিন পর টোল আদায় শুরু হয়েছে। রোববার বেলা 3টা থেকে টোল দিয়ে যান চলাচল করছে, তবে আপাতত বনানী, মহাখালী ও FDC সংলগ্ন র্যাম্প বন্ধ থাকবে। 18 জুলাই বনানী ও পরদিন মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আগুন দেয় দুর্বৃত্তরা। তখন এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর টোল ছাড়াই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে জনগণ। এর 6 দিন পর শুরু হলো টোল আদায়। বিমানবন্দর থেকে শুরু হয়ে একে একে খুলে দেওয়া হয় টোল প্লাজাগুলো। চালু হওয়াতে যানজট থেকে আমরা অনেকটা ইয়ে করতে পারতেছি আর কি, আর তাড়াতাড়ি যাইতে পারতেছি। বন্ধ থাকার সময় অনেক ধরনের গাড়ি উঠছিল যেগুলো আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার কথা নয়, বাট এখন উঠে আমরা ভ্যাট দিতে পারছি, মানে টোল দিতে পারছি। এটা ভালো লাগছে, কারণ এটা তো আসলে দেশের সম্পদ। এই রুগী টুগি এবং মানুষ টানুষ যে জাম, প্রচুর জাম ঢাকা শহরে, ঠিক আছে, এলিভেটেডে চালু হওয়াতে অনেক ভালো হয়েছে। তবে বনানী ও মহাখালীর দুটি র্যাম্প পুড়ে যাওয়ায় সেগুলো বন্ধ রয়েছে। FDC গেটের র্যাম্পটিও খোলা হয়নি। পরে আমরা হয়তো ম্যানুয়ালি চালাবো, ওটা তো আর সিস্টেম তো পুরো কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। টোল বুথ তো দেখছি কিছু নাই, বিল্ডিং ভেঙে গেছে, ভিতরে মনিটর বসানোর মতো তো কিছু নাই। এখন এটাকে তো রিপেয়ার করতে সময় লাগবে। তো আমরা এখন চিন্তা করছি সাময়িকভাবে কিছু কাজ করে ম্যানুয়ালি চালানোর চেষ্টা করবো, এই আর কি। গত বছরের সেপ্টেম্বরে চালু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দিনে 50,000-এর বেশি যানবাহন চলাচল করে আর টোল আদায় হয় 40 থেকে 45 লাখ টাকা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 বছর পর দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রোববার বেলা 2:15টায় তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। দেশে ফিরে যে কোনো ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান সালাহউদ্দিন। অবসান হলো 9 বছরের নির্বাসিত জীবনের যন্ত্রণার। বিমানবন্দরে প্রিয় নেতাকে স্বাগত জানান হাজার হাজার নেতাকর্মীরা। 2015 সালের মার্চে উত্তরার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে। 62 দিন নিখোঁজ থাকার পর তাকে উদ্ধার করা হয় ভারতের মেঘালয়ের শিলংয়ে। পরে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দেয় স্থানীয় পুলিশ। নিম্ন আদালতের রায়ে সেই মামলায় খালাস পান 2018 সালে। অবশেষে সব আইনি জটিলতা কাটিয়ে দেশে ফিরলেন সালাহউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে গিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান তিনি। বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে সফল করতে হবে। যদি আমরা আইনের শাসনে কায়েম করতে পারি, আইনের শাসনের রাষ্ট্র বানাতে পারি, সর্বস্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি, তাহলে 18 কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে। আমি সর্বস্তরের জনগণকে আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধরুন, আপনারা শৃঙ্খলা ফিরিয়ে আনুন। বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক সংস্কার না করলে গণ অভ্যুত্থানের সুফল পাবে না জনগণ, এমন দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন।
এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একসাথে হয়ে একটি চুক্তি বা সনদ করার আহ্বান জানায় সংগঠনটি। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কথা বলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, অরাজকতা, অনিয়ম, গুম, খুন, বিচারহীনতার পুনরাবৃত্তি আর যেন না হয়, আর যেন আর্থিক ও সামাজিক অপরাধ না ঘটে, তা নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সব অনিয়মের বিচারের দাবিও জানিয়েছে সুজন। সহিংসতা বন্ধে সব দলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সংস্কার করতে হবে, গুরুত্বপূর্ণ যে আমূল সংস্কারের উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা রাজনৈতিক সমঝোতা, যে পলিটিক্যাল সেটেলমেন্ট করতে পারে, যে এইসব ক্ষেত্রে পরিবর্তন দরকার। নিরাপত্তা নিশ্চিত করতে সংখ্যালঘুদের জন্য বিশেষ আইন করার দাবি জানিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। রোববার বিকেলে রাজধানী শাহবাগে মানববন্ধন থেকে এ দাবি জানান তারা। তাদের অভিযোগ, সাম্প্রতিক আন্দোলনে বিজয়ের পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে, অনেকের বাড়িতে লুটপাট চালানো হয়েছে। নেতারা বলেন, যতই নির্যাতন করা হোক বাংলাদেশ ছেড়ে যাবেন না তারা। এ সময় একটি মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। অনেক অভিযোগ বিভিন্নভাবে আমাদের কাছে এসেছে, আমরা দেখেছি তার ভয়াবহতা কি। আমরা আক্রান্ত, আমাদের মা বোনদের রক্ষা করুন, আমাদের জায়গা জমি রক্ষা করুন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করুন। সহিংসতা ও সাম্প্রদায়িকতাকে দূরে ঠেলে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছেন চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী কয়েকটি গ্রামের মানুষ। এলাকার 2 শতাধিক মুসলিম পরিবার সংখ্যালঘুদের আগলে রেখেছে নিজেদের দায়িত্বে থেকে। মিলেমিশে একে অপরের নিরাপত্তায় দিনরাত সজাগ রয়েছেন তারা। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত ঘেঁষা গ্রাম পিরোজপুর। 2 শতাধিক মুসলিম পরিবারের সাথে বাস করে 5টি সংখ্যালঘু পরিবার। সংখ্যা একেবারে কম হলেও সাম্প্রদায়িক কোনো উত্তাপ কখনোই স্পর্শ করে না তাদের। আমরা হিন্দু মুসলমান একতাই আছি, খুব ভালো আছি। বিজেপি আমাদের সঙ্গে আছে আর থাকবেও। সবাই ভালো রাখে, ভালো থাকে, ভালো বলে। কোনোদিন আমরা কাচার নিয়ে কোনোদিনই করে না, অত্যাচার করে না, ভালো আছি। ভালো চলি আমরা, আমাদের মতন ভালো কেউ নাই মনে হয়। আমরা খুব ভালো আছি জায়গাতে। এত যে আমার পূজা পাইল হয়েছে চারিদিকে, তারাই ধরেন যে এই যে বিডিআর ঘুরছে, তারাই তো আমরা সহযোগিতা করছে। নিজের ভাই বোনের মতন চলাফেরা দেখে, লক্ষ্য করে, কোনো ভালো মন্দ কিছু আপদ বিপদ হয় না, কোনো কিছু হলে ঝাঁপতে পড়ে দেখে, সবই দেখে আমরাকে। বিভিন্ন সময় কিছু এলাকায় সাম্প্রদায়িক হামলার অভিযোগ উঠলেও একেবারেই নিশ্চিন্ত এই গ্রামের সংখ্যালঘুরা। বর্ডার এলাকায় আমরা ভালোই আছি, বিজেপি আমাদের তৎপরতায় আছে, সহযোগিতায় আছে। আর হিন্দু মুসলিম আমাদের এখানে ভিতরে কোনো ভেদাভেদ নাই। সাম্প্রতিক পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের কঠোরভাবে দমনের কথা জানিয়েছে বিজিবি। এই এলাকার যারা হিন্দু আছে, সংখ্যালঘু আছে, তাদের নিরাপত্তার দায়িত্ব আমরা অনুসার বিজিবি নিয়েছি, যাতে এই এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই জন্য বিজিবি সজাগ রয়েছে। সীমান্তবর্তী ছোট্ট এই গ্রামের মতো সম্প্রীতির বন্ধন ছড়িয়ে পড়ুক সারা দেশে, গড়ে উঠুক অসাম্প্রদায়িক বাংলাদেশ, এমনটি চাওয়া স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীর শহীদ AHM কামরুজ্জামান উদ্যানে চুরি ঠেকাতে পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা। তাদের তৎপরতায় রক্ষা পেয়েছে উদ্যানের 120টি হরিণ। তবে এর আগেই চুরি হয়ে গেছে টিয়া, ঘুঘু সহ 95 ভাগের বেশি পাখি। স্বেচ্ছাসেবকের দায়িত্ব নিয়ে শহীদ কামরুজ্জামান উদ্যান পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা। 20 থেকে 25 জন শিক্ষার্থী পালা করে নজর রাখছেন দিনরাত। 5 আগস্টের পরবর্তী ঘটনা প্রবাহে রাতভর ও পরদিন বিকেল পর্যন্ত উদ্যানটিতে চলে ভাঙচুর, লুটপাট। শিক্ষার্থীরা দায়িত্ব নেওয়ার পর রক্ষা পেয়েছে প্রায় 120টি হরিণ সহ বেশ কিছু প্রাণী। সবই শেষ হয়ে গেছে। তার মধ্যে কবুতর ছিল আপনার 120 পিস মতো, এখন বর্তমান 4 পিস আছে। রাজহাঁস ছিল 8টে, ওটা নিয়ে গেছে। উদ্যানের দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের খাবার, বাঁশি, টর্চলাইট সহ বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করছেন স্থানীয়রা।
এখন আমরা গেটে ওভাবে পাহারা দিচ্ছি যেন গেট থেকে কেউ না ঢুকতে পারে। আমাদের টিম পিছনের গেটগুলোতেও থাকতেছে। এখানে আমাদের 125টা প্লাস হরিণ আছে, তারপরে আমাদের ঘড়িয়াল আছে, তাদের খাবারের দায়িত্ব থেকে সবকিছু আমরা স্টুডেন্ট প্লাস চিড়িয়াখানা কর্তৃপক্ষ সবাই একসাথে সমন্বয় করতেছি। প্রতিদিন প্রায় 20 জন 15 জন মতো এভাবে কাজ করি, টহল চলে আমাদের মাঝে মধ্যে। উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে লেক থেকে প্রায় 20 থেকে 25 মণ মাছ, 117টি কবুতর, 8টি রাজহাঁস, 7টি তিতির সহ বিভিন্ন ধরনের পাখি চুরি হয়ে গেছে। ভেঙে ফেলা হয়েছে 2টি গেট, টিকিট কাউন্টার, অফিসের আসবাবপত্র। পুড়িয়ে ফেলা হয়েছে টিকিটের কপি সহ গুরুত্বপূর্ণ নথি। এখনো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারাও এখনো নগর ভবনে ঢুকতে পারেনি। তারা নগর ভবনে হয়তো বসলে তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা কবে খুলতে পারবো সে বিষয়ে সিদ্ধান্ত হবে। দীর্ঘ সংস্কারের পর গত বছরের 21 সেপ্টেম্বর উদ্যানটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। 1996 সাল থেকে উদ্যানটি রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত হয়ে আসছে। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। শুধু পানিটাই ঠান্ডা। পলিক্লিন টেকনোলজিতে তৈরি 3 স্তর বিশিষ্ট সেরাকুল ওয়াটার ট্যাঙ্ক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একদিনেই 173 চিকিৎসককে পদোন্নতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর ABM আব্দুল হান্নান সই করা এক অফিস আদেশে পদোন্নতির বিষয় নিশ্চিত করা হয়। আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর পদোন্নতি বঞ্চিত ছিলেন এসব চিকিৎসক। যারা 2022 সালের জানুয়ারি পর্যন্ত উচ্চতর ডিগ্রি নিয়েছেন তাদেরকেই মেডিকেল অফিসার থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যে তাদেরকে নিজ নিজ বিভাগে যোগদান করতে বলা হয়েছে। এসব চিকিৎসকের দাবি, রাজনৈতিক কারণেই এতদিন বঞ্চিত ছিলেন তারা। জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে সাংবাদিকদের দুই গ্রুপ। রোববার দুপুরে সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সদস্যপদ বাতিল ও ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় বিএনপিপন্থী গ্রুপ। এতে বলা হয়, গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিনিয়র সহ সভাপতি হাসান হাফিজকে সভাপতি এবং যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানায় তারা। পরে আওয়ামী লীগপন্থী ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেস ক্লাব বিভিন্ন রাজনৈতিক আদর্শের সাংবাদিকদের সংগঠন। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে জাতীয় প্রেস ক্লাব জবরদখলের যে কোনো কর্মকাণ্ড গঠনতন্ত্র বিরোধী ও অবৈধ। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না বলেও এতে জানানো হয়। ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় 6 জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ 3 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিকে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অর্থ উপদেষ্টা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ইসলামী ব্যাংকে অস্থিরতা বিরাজ করছে। সরকারের পতনের পরদিনই ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে ঘোষণা দেওয়া হয় 2017 সালের পর নিয়োগ পাওয়া কর্মীদের ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। রোববার সকালে 2017 সালের আগে ব্যাংকে নিয়োগ পাওয়া এবং এরপরের নিয়োগ পাওয়াদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় শটগান দিয়ে কয়েকজনকে গুলি করা হয় বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। এতে 6 জন গুলিবিদ্ধ হয়। আমরাও আগায় গেলে তারা আমাদেরকে গুলি করে এবং আমাদের 5-6 জন অলরেডি গুলিবিদ্ধ, তারা হাসপাতালে আছে এবং তারা ভাড়া করা সন্ত্রাসী নিয়ে আসছে এখানে ব্যাংক দখল করার জন্য। এসালম ব্যাংক ডাকাত, তার মাধ্যমে পটিয়ার হাজার হাজার লোক নিয়োগ দিয়া আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং তারা চর দখলের মতন ব্যাংকটিকে দখল করে ঘিরে রেখেছে। আন্দোলনকারী কর্মচারীদের দাবি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন নিয়োগ দেওয়া হয়েছে। তাই অবিলম্বে তাদের ব্যাংক থেকে বহিষ্কারের পাশাপাশি বিচারের দাবি জানান তারা। ঢালাওভাবে নিয়োগ দিয়েছে, আমরা এই লুটেরা ম্যানেজমেন্টকে সম্পূর্ণ ম্যানেজমেন্টের পদত্যাগ চাই। তারা যেন আর ব্যাংকে কোনোদিন প্রবেশ করতে না পারে। এই ব্যাংকটা জনগণের ব্যাংক, 18 কোটি জনগণের ব্যাংক। এই ব্যাংকের আমানত যাতে আমরা রক্ষা করতে পারি। এদিকে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। কোনো কেউই আইনের বাইরে থাকবে না, যে কেউ যদি করে থাকে ইমিডিয়েটলি তাদের আইনত অ্যাকশন নিতে হবে, যেই হোক, যে করেছে তাকে ধরে। তারপরে কে করেছে না করেছে, কিন্তু যারা ডিস্টার্ব ক্রিয়েট করেছে কেউ, নোবডি ইজ অ্যালাউড। এদিকে সোশ্যাল ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের হাত থেকে মুক্ত করতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ব্যাংকটির কিছু শেয়ারধারী। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সাম্প্রতিক পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক বেসরকারি ডিপোগুলোতে রপ্তানি ও আমদানি পণ্যের কন্টেইনারের জট বেড়েছে। রপ্তানি কন্টেইনারের ক্ষেত্রে ৪৫ ভাগ এবং আমদানি কন্টেইনারের ক্ষেত্রে প্রায় ২৭ ভাগ বেশি কন্টেইনার নিয়ে সংকটে পড়েছে ডিপোগুলো। এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বন্দর ব্যবহারকারী ও ডিপো মালিকদের। তবে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে পরিচালিত ১৯টি বেসরকারি কন্টেইনার ডিপো বা অবডকগুলোতে স্বাভাবিক সময়ে রপ্তানির কন্টেইনার থাকে ৭ থেকে ৮,০০০ আর আমদানির কন্টেইনার থাকে ৭,০০০-এর মতো। রোববার ডিপোগুলোতে রপ্তানির কন্টেইনার ছিল ১৩,৫১৫ এবং আমদানি কন্টেইনার ছিল ৮,৮৮৮টি। এর বাইরে খালি কন্টেইনার রয়েছে আরও প্রায় ৪৪,০০০। বন্দর ব্যবহারকারীরা বলছেন, নিরাপত্তা ও পরিবহন জটিলতায় ডিপোগুলো থেকে জেটিতে কন্টেইনার স্থানান্তর হচ্ছে ধীরে, যার নেতিবাচক প্রভাব পড়েছে আমদানি রপ্তানি খাতে। ডকডকের সাথে বন্দরের যদি এই কাজগুলি যদি স্মুথলি না হয়, যদি আমরা আগের মতো অবস্থায় ফিরে যেতে না পারি, তাহলে পরে আমাদের যে এখন ব্যাকলগটা আছে এটা আমরা ক্লিয়ার করতে পারবো না। পরিস্থিতি সামাল দিতে কন্টেইনারবাহী জাহাজের সংখ্যা বাড়ানো সহ নানা পরামর্শ ডিপো মালিকদের। রপ্তানি পণ্যবাহী কন্টেনারের জটটা কমাতে হবে চট্টগ্রাম বন্দর, এবং আমরা মনে করি যে সকল ধরনের আমদানি পণ্য যদি অফডকগুলোতে ডেলিভারির অনুমতি দেয়া হয় সাময়িকভাবে বা ১ মাসের জন্যে, তাহলে এই জটটা হয়তো খুব আশু সমাধান হয়ে যাবে। তবে পরিস্থিতি এখনও সামাল দেওয়ার মতো অবস্থাতে আছে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। ট্রেডের যেখানে উন্নতি হচ্ছে, বিজনেস কমিউনিটির যেখানে উন্নতি হচ্ছে, সেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সবসময়ই আমরা বিজনেস ফ্রেন্ডলি এবং বিজনেস কমিউনিটির সুবিধার জন্য যা যা করণীয় চিটং পোর্ট সব ধরনের সহযোগিতা করে থাকে। বেসরকারি অবডক বা ডিপোগুলোতে সম্মিলিতভাবে ৮৫,০০০ কন্টেইনার রাখার সুযোগ রয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর এবং বেনাপোল সহ বিভিন্ন স্থলবন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক আছে। রোববার সপ্তাহের প্রথম দিনে সব বন্দরে পণ্য খালাস হয়েছে। গত সপ্তাহের তুলনায় ব্যস্ততা বেড়েছে বন্দরগুলোতে। গেল কয়েক সপ্তাহে চট্টগ্রাম বন্দরে যে কন্টেইনার জট পরিস্থিতি তৈরি হয়েছিল তা কাটতে শুরু করেছে। প্রতিদিন বন্দর থেকে ৩,০০০ এককের বেশি কন্টেইনার ডেলিভারি দেওয়া হচ্ছে। বন্দরের জেটি ও বহির্নোঙরে এখন ১২০টি জাহাজ আছে। এর মধ্যে ৭০টি জাহাজে কাজ চলছে। মোংলা বন্দর এলাকায় রয়েছে ৬টি জাহাজ। বন্দর পরিচালক কালাচাঁদ সিংহ জানান, পণ্য খালাস স্বাভাবিক রয়েছে। বন্দরের সার্বিক নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা বাহিনীর সাথে নৌবাহিনীর ৯৬ সদস্য কাজ করছেন। বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার থেকে আমদানি রপ্তানি আবারও শুরু হয়েছে। ইমিগ্রেশনে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক আছে। বন্দর এলাকায় রয়েছে বাড়তি নিরাপত্তা। বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম সচল এবং স্বাভাবিক হয়। স্থলবন্দর দিয়ে ১২৮৪ ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়েছে। আমাদের এই আমদানি রপ্তানি কার্যক্রম যাতে সচল এবং স্বাভাবিক থাকে এবং ক্ষতির বিষয়টা আমরা পুষিয়ে নিতে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া হিলি ও ভোমরা বন্দর সহ দেশের অন্যান্য স্থলবন্দরগুলোতে স্বাভাবিক আছে আমদানি রপ্তানি কার্যক্রম। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুরোদমে সচল হয়েছে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলের কার্যক্রম। এ বিষয়ে জানাতে বেনাপোল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ রহিম। রহিম, বেনাপোল তো পুরোদমে সচল হয়েছে, তো আমদানি রপ্তানিতে কি প্রভাব দেখছেন? আপনি জানেন, আমি প্রথম বলে রাখি, দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল, যেহেতু বাংলাদেশ ও ভারতের মধ্যে যে পূর্বের বন্ধুপ্রতিম রাষ্ট্রে ভারতের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি যত স্বাধীনতা পরবর্তীতে অনেকটা বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে দেশের যে নৈরাজ্যকর পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়েও বিশেষ করে বেনাপোলে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা সচল হয়েছে। যেটা আপনাকে বলে রাখি, গত ৮ তারিখ অর্থাৎ 3 দিন দেশের নৈরাজ্যকর পরিস্থিতির পরবর্তী 3 দিন বন্ধ পরবর্তীতে গত বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি অনেকটা সচল হয়েছে। আমি একটু দেখাতে চাই যে ওদের ওপারে যেমন ভারত, এপারে বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী আমি একটু বাইপাস সাগরে অবস্থান করছি, যেখানে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানির জন্য প্রায় শত পণ্যবাহী ট্রাক এখানে অপেক্ষা করছে। আপনি জানেন যে গত বৃহস্পতিবারে প্রায় ৪৬৮ ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়েছে, আর যেখানে গত শনিবারে আমদানি রপ্তানি হয়েছে ৪২৯ ট্রাক পণ্য, আর যেটা গতকাল আমদানি রপ্তানি হয়েছে ৪০৬ ট্রাক পণ্য, যেখানে গত 3 দিনে প্রায়
1303 ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়েছে। সেক্ষেত্রে 848 ট্রাক পণ্য শুধুমাত্র ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে, আর ভারতে 455 ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়েছে। সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিনের বন্ধের কারণে তাদের যেমন দুর্ভোগ বেড়েছে, আমদানি এখানে ট্রাকের পণ্যবাহী ট্রাক তাদের আটকা পড়েছে, বিভিন্ন সমস্যায় তারা পড়েছে। যেহেতু বন্দর কর্তৃপক্ষ এখানে C&F সহ ব্যবসায়ী নেতৃবৃন্দর আন্তরিকতা এখানে বেনাপোল বন্দরের প্রয়োজনে আমদানি রপ্তানি সচল হয়েছে। আমি কথা বলেছি বাংলাদেশ ভারতের চেম্বার অফ কমার্সের পরিচালক মতিউর রহমানের সাথে, তিনি যেটা বলেছেন গত 3 দিনে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি যেমন সচল হয়েছে, সেক্ষেত্রে যদি পণ্যবাহী ট্রাকে পণ্য আমদানিটা হয় তাহলে আলো অনেকটা সচল হবে। তা আগামী যে দিনগুলো যাচ্ছে যত দ্রুত সময় গড়াবে, দেশ অনেকটা শান্ত দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমদানি রপ্তানি পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে। আর আমরা যেটা দেখেছি, আপনি জানেন যে দেশের বিভিন্ন স্থান থাকতে অর্থাৎ ঢাকা, খুলনা, চিটাগাং সহ যে অন্যান্য বিভাগের শহর থেকে আমদানিকৃত পণ্য বা রপ্তানিকৃত পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসে। সেই ক্ষেত্রে যে বন্ধের কারণে যত দিন গড়াচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে এই পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে আসায় যানজটটা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে একটু ট্রাফিকিং ব্যবস্থা বা বন্দর কর্তৃপক্ষের আর আন্তরিকতার আহ্বান জানিয়েছেন এখানে ট্রাক ড্রাইভার বা বন্দর আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট। আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমি কথা বলেছি বন্দর পরিচালক রেজাল করিমের সাথে, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে গত কয়েকদিনের ক্ষতি পোষায় নিতে তারা রাত দিন কাজ করছে, বা এখানে C&F এজেন্ট, স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট সহ আমদানি রপ্তানির সাথে যারা সংশ্লিষ্ট তারা সবাই আন্তরিকতার সহিত কাজ করছে, এখানে যাতে এই নৈরাজ্যকর পরিস্থিতি বা দেশে যে বিরাজমান পরিস্থিতির কোনো প্রভাব না পড়ে, এই জন্যই সর্বদলীয় এখানে বৈঠক আহ্বান করা হয়েছে, প্রশাসনের সাথে মত বিনিময় করা হয়েছে, যাতে আমদানি রপ্তানি সুষ্ঠু পরিবেশে হয়। সবাই একমত পোষণ করেছেন বা আমদানি রপ্তানি স্বাভাবিক গতিতে চলছে। আমি পরবর্তী সংবাদে বিস্তারিত জানাতে পারবো। এই ছিল সর্বোচ্চ। জি, বেনাপোল বন্দরের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী এম এ রহিম। ছাত্র আন্দোলনের প্রভাব পড়েছে পরিচ্ছন্ন শহর রাজশাহীর বিভিন্ন দেয়ালেও। সাম্প্রতিক ঘটনার প্রবাহে বিভিন্ন রং ধারণ করা নগরীর দেয়ালগুলো এবার ভরে উঠেছে নতুন রঙের গ্রাফিতিতে। শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা রং তুলিতে তুলে ধরেছেন ছাত্র জনতার আন্দোলনের গৌরব গাথা। এ যেন নতুন বাংলাদেশ। দেয়ালে দেয়ালে গণ অভ্যুত্থানের নানান চিত্র। 52 ভাষার লড়াই থেকে 24 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রং তুলিতে তুলে ধরা হয়েছে সাইদ ও মুগ্ধের ত্যাগের গল্প। শ্রদ্ধা জানানো হয় আন্দোলনে প্রাণ হারানো সবার প্রতি। একই সঙ্গে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। আমরা এখন সর্বোচ্চভাবে তাদের স্মৃতি আমাদের ভিতরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টাটা আমরা করতে চাচ্ছি। সাইদ ভাই, মুগ্ধ ভাইয়ের মতো যারা শহীদ রয়েছেন তাদের ভাবমূর্তি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। রাজশাহী নগরীর C&B রোড, PN স্কুল, মহিলা কলেজ, লোকনাথ স্কুল, জাদুঘর মোড় সহ বেশ কিছু এলাকার দেয়ালে আঁকা হয়েছে গ্রাফিতি। স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন শিক্ষার্থীরা। নিজেদের টাকা দিয়েই কিনেছেন রং তুলি সহ অন্যান্য সরঞ্জাম। কোথাও কোথাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চারুকলার সাবেক শিক্ষার্থীরা। এতদিন ধরে যে একটা বাধার মধ্যে যে মনের ভিতরে একটা বদ্ধ মতন ছিল, সেই বদ্ধটা এখন উন্মুক্ত এবং এখানে সবার নিজের মতো, মানে এক কথায় স্বাধীনভাবে তারা কাজ করছে। অভিভাবকেরা বলছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে বর্তমান প্রজন্ম। আশা প্রকাশ করেন তাদের হাত ধরে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবে দেশ। দেশের একটা কাজে ব্যস্ত, আমার খুবই ভালো লাগছে। এইরকম আসলে দরকার, মানে এক কথায় অভূতপূর্ব, কারণ আমরা এমন দৃশ্য মনে হয় আগে কখনো দেখিনি। শিক্ষার্থীরা বলছেন আর কোনো স্বৈরাচার দেখতে চান না তারা। অঙ্গীকার করেন রাষ্ট্র সংস্কারের প্রয়োজন হলে আবারও রুখে দাঁড়াবেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।